আবারও ক্রিকেট ম্যাচে হামলার হুমকি জঙ্গি গোষ্ঠী আইএসএল। এবার টার্গেট ভারত পাকিস্তান সুপার ক্লাসিকো। বাড়তি সতর্কতা নিউ ইয়র্ক প্রশাসন ও আইসিসির। বিশ্বের নানা প্রান্তে খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি তাজিন খন্দকার। বিশ্বকাপের উন্মাদনা শুরু হয়ে গেছে যুক্তরাষ্ট্রে। নিউ ইয়র্কের স্টেডিয়ামগুলোর সামনে ইতোমধ্যে জড়ো হতে শুরু করেছেন বাংলাদেশি টাইগার সমর্থকরা। সাকিব শান্তদের দেখা না মিলেও যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে নিউ ইয়র্কে আসছেন ভক্তরা। যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হারলেও টাইগারদের নিয়ে বড় প্রত্যাশা স্থানীয়দের। বাংলাদেশ ফাইনাল খেলবে বলেও প্রত্যাশা তাদের। নিউ ইয়র্ক থেকে সাজিদ মুস্তাহিদ জানাচ্ছেন বিস্তারিত। জুন 3 to 12 মানে 3 জুন এই মাঠে বিশ্বকাপ আনুষ্ঠানিকভাবে শুরু হবে। তবে এখনও কয়েকদিন বাকি থাকলেও কিন্তু এরই মধ্যে আমরা দেখছি সাবকন্টিনেন্টে যারা আছে বাংলাদেশি, ইন্ডিয়ান বা পাকিস্তানি, তাদের মধ্যে কিন্তু বিশ্বকাপ জ্বর কিছুটা হলেও জেঁকে বসেছে। আমি দেখতে পাচ্ছি, আজ এসেছিলাম আমরা এখানে মাঠে দেখতে, যেটা আমাদের প্রবেশাধিকার ছিল না, কিন্তু আমরা দেখেছি কয়েকজন বাংলাদেশি কিন্তু এখানে এসেছেন। তারা বাংলাদেশের ম্যাচ নিয়ে কিন্তু খুব এক্সাইটেড। বাংলাদেশ দলও কিন্তু আজ পা রেখেছে নিউ ইয়র্কে, এবং বাংলাদেশ ক্রিকেটারদেরকে তাদের দেখার সুযোগ না হলেও যে ভেন্যুতে বাংলাদেশ ভারতের সাথে খেলবে 1 তারিখ, এবং একই সঙ্গে এই মাঠে কিন্তু সাউথ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের ম্যাচ আছে, সেগুলো নিয়ে আসলে স্থানীয় যারা বাংলাদেশি আছেন তারা কি ভাবছেন। এটা অনেক বেশি এক্সাইটেড বিষয়, বিকজ বাংলাদেশ আমেরিকাতে খেলবে এবং বাংলাদেশ এখানে আসছে খেলার জন্য এই ওয়ার্ল্ড কাপে। বাংলাদেশ আমরা সবচেয়ে মনে প্রাণে যেটা করি কিনা ধারণ করতেছি, বাংলাদেশ খুব ভালো করবে এই ওয়ার্ল্ড কাপে, এবং আমরা এই আশায় বসে আছি বাংলাদেশ ভালো খেলতে হবে। আমার দেশ ভালো খেলুক, আমার দেশের প্লেয়াররা ভালো খেলুক, আমরা ওদের জন্য অলওয়েজ দোয়া করি। আর আমরা বিশেষ করে যারা এখানে আসি, ইউএসএ যারা আসি, সবাই মানে ওইটাই চাই যেন ওরা অনেক ভালো খেলে। সাকিব আল হাসান অনেকদিন অফ ফর্মে, সবাই কিন্তু তাকিয়ে আছেন সাকিবের ফর্মের দিকে। সাকিব তো ইনশাল্লাহ ভালো খেলবে, যেহেতু আমাদের সুপারস্টার, হোল ওয়ার্ল্ড সুপারস্টার, সো বাংলাদেশের ক্ষেত্রে তো সে ভালো খেলারই কথা। বাট হোপফুলি এইখানে ভালো করবে, অ্যান্ড আমরা উইল চিয়ার দেম অন, অ্যান্ড হোপফুলি উই আর হোপিং যে সাউথ আফ্রিকার সাথে একটা জয় আসবে ইনশাআল্লাহ। সবার মধ্যে অনেক এক্সাইটমেন্ট কাজ করতেছে যে ফার্স্ট টাইম ইউএসএ তে বাংলাদেশ খেলবে। আইসিসি কিন্তু একদিক থেকে সফল, তারা এই ইউএসএ তে ওয়ার্ল্ড কাপ আয়োজন করেছে জাস্ট বিকজ এখানে ক্রিকেটের পপুলারিটি বাড়ানোর জন্য, এবং যেটা শুনলাম এই মাঠটা টেম্পোরারি একটা স্টেডিয়াম, যেখানে হয়তো এই ওয়ার্ল্ড কাপের পরে এটা ভেঙে ফেলা হবে। অন্য স্টেট থেকেও বাংলাদেশিরা আসছেন এই মাঠ দেখতে, এবং এ থেকেই বলা যায় যে কিছুটা হলেও যে ক্রিকেটের বিশ্বায়নের কথা বলছি, সে বিশ্বায়নের যে করতে চাচ্ছে আইসিসি, তাতে কিছুটা হলেও কিন্তু তারা সফল। ডেফিনেটলি এখানে বাংলাদেশ 2টো ম্যাচ খেলবে, এবং এই দুই ম্যাচেই কিন্তু বাংলাদেশি সমর্থকরা বাংলাদেশ দলকে সমর্থন দেবে, এবং তাদের যে প্রত্যাশা আমরা শুনলাম, অনেক হাই হোপস নিয়ে তারা আসছে। ডেফিনেটলি আমরা এটাই চাইবো শেষ পর্যন্ত তাদের প্রত্যাশা যেন পূরণ করতে পারে শান্ত সাকিবরা। নিউ ইয়র্ক থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। পটুয়াখালীতে ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ শেষে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরাসরি যাচ্ছে সেখানে। আর একটা এখানে নেভির জন্য আলাদা একটা ইউনিট করে দেওয়া হয়েছে, নেভাল বেস করে দিয়েছি, এয়ারফোর্সের র্যাডার স্থাপন করে দিয়েছি, পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র আমরা করে দিচ্ছি। তাছাড়া আমরা নতুন বন্দর, আমাদের মংলা চট্টগ্রাম বন্দর ছিল, আমরা 3য় বন্দর কিন্তু আপনাদের এই এলাকায় হয়েছে, যদিও তার নাম দিয়েছি পায়রা বন্দর, কারণ পায়রা শান্তির দূত, সেই জন্য আমি নাম দিয়েছি পায়রা বন্দর। এই বন্দরটা করার জন্য আমরা নদী ড্রেজিং করা এবং নৌপথ যাতে সচল হয় তার ব্যবস্থা আমরা নিয়েছি। এই উন্নয়নের ফলে আজকে যে কোনো দুর্যোগ দুর্বিপাকে মানুষ আশ্রয় নিতে পারে, এবং এই বিভিন্ন জায়গায় আমরা যে উন্নয়নটা করছি সেখানে ক্ষতিগ্রস্ত মানুষদের আলাদাভাবে ঘর বাড়ি আমরা তৈরি করে দিচ্ছি। বাংলাদেশে একটি মানুষও ভূমিহীন থাকবে না, গৃহহীন থাকবে না। আশ্রয় প্রকল্পের মাধ্যমে বিনা পয়সায় 2 কাঠা জমি আর ঘর তৈরি করে দিচ্ছি, আর সেই ঘরগুলি এই উপকূলীয় অঞ্চলে যাতে দুর্যোগ সহনীয় হয় সেই ঘরই আমরা করে দিয়েছি। আমি আসার সময় ভালোভাবে দেখছিলাম যে ঘরগুলি কোনো ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা, আমি দেখলাম না, ক্ষতিগ্রস্ত হয়নি, সেগুলি দুর্যোগ সহনীয় ঘর। সেইভাবেই আমি আপনাদের জন্য কাজ করে যাচ্ছি। আমরা চাই আজকে যারা ক্ষতিগ্রস্ত তাদের ক্ষতিটা পুরিয়ে নেওয়ার জন্য যা যা দরকার সেটা আওয়ামী লীগ করবে, আমাদের সরকার করবে, সেটা আমি আপনাদের পাশে আছি বলতে পারি। আজকে অনেক
কড়া রোদ উঠে গেছে, এর মধ্যে কষ্ট করে আপনারা এসেছেন। আমি শুধু আপনাদের একটু বলবো যে এই অঞ্চলটার সার্বিক উন্নয়নে আওয়ামী লীগ সরকার এসেছে বলেই সেটা সম্ভব হয়েছে। এর আগে তো অনেকেই ছিল, কেউ তো এদিকে দৃষ্টি দেয়নি। এই অঞ্চলের মানুষ প্রতিনিয়ত প্রকৃতির সাথে যুদ্ধ করে বেঁচে থাকে, প্রতিনিয়ত জীবন যুদ্ধে লিপ্ত হয়। আজকে অন্তত বলতে পারি সেই প্রাকৃতিক দুর্যোগ আসবে, কিন্তু সেটাকে মোকাবেলা করে মানুষের জীবন মান রক্ষা করা, সেটাই আমাদের লক্ষ্য, সেই কাজটাই আমরা করে যাচ্ছি। এই গরমের মধ্যে আপনাদের কষ্ট হোক সেটা আমি চাই না। আজকে এখানে আমাদের প্রেসিডেন্ট নাই না, অসুস্থ, মাহবুব, যাক মাহবুবের জন্য দোয়া চাই। আর তাছাড়া আপনারা সবাই ভালো থাকেন। আমি এটুকুই বলবো যে দেশের মানুষের কাজের জন্য আওয়ামী লীগ সবসময় নিবেদিত প্রাণ। আমরা আপনাদের পাশে আছি, আপনাদের পাশে থাকব এবং সব ধরনের সহযোগিতা যা যা প্রয়োজন সেটা আমি করে দেব। আমি রোদে আর আপনাদের কষ্ট দিতে চাই না। মাত্র একদিনের নোটিশে আপনারা বিভিন্ন জায়গা থেকে কষ্ট করে এসেছেন, আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। বিদায়ের আগে বলে যাই, নিঃস্ব আমি রিক্ত, আমি দেবার কিছু নাই, আছে শুধু ভালোবাসা, দিয়ে গেলাম তাই। বাবা মা ভাই সব হারিয়েছি, বাবা মা ভাই হারিয়ে আসলে তো আমি নিঃস্ব রিক্ত। সব কিছু সহ্য করে সেই শোক বুকে নিয়ে শুধু আপনাদের পাশে দাঁড়িয়েছে। কেন? কারণ আমার বাবা সারা জীবন আপনাদের জন্যই কষ্ট করেছে, আপনাদের ভাগ্য পরিবর্তন করতে চেয়েছে। আজকে দারিদ্র্যের হার কমাতে পেরেছি, খাদ্য নিরাপত্তা দিতে পেরেছি, আজকে চিকিৎসার ব্যবস্থা করতে পেরেছি, শিক্ষার ব্যবস্থা করতে পেরেছি, যোগাযোগের উন্নয়ন করেছি, বিদ্যুতের ব্যবস্থা করেছি। সার্বিকভাবে একটা দেশের উন্নয়নের যা প্রয়োজন সেটা করে এই দেশটাকে আমরা উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ করব। ডিজিটাল বাংলাদেশ করে দিয়েছি, আগামীতে স্মার্ট বাংলাদেশ করে দেব। আমাদের তরুণ সমাজ তাদের কর্মসংস্থানের জন্য কর্মসংস্থান ব্যাংক থেকে বিনা জামানতে 2 লাখ টাকা পর্যন্ত ঋণ নেওয়া যায়। নিজেরা ঋণ নিয়ে নিজেরা কাজ করবেন। স্টার্ট আপ প্রোগ্রাম দিয়েছি, সেখানেও ভাতা দেওয়া হয়। এসএমই ফাউন্ডেশন থেকে ভাতা দেওয়া হয়, এমনকি আমাদের মা বোনদের অর্থনৈতিক অঞ্চল করে দিচ্ছি। শিল্প কলকারখানা গড়ে উঠবে, ফসল উৎপাদন হবে, আর শস্য উৎপাদন এবং প্রক্রিয়াজাত শিল্প গড়ে উঠবে। দেশের মানুষ খেয়ে পরে সুখী শান্তিতে থাকবে, কর্মসংস্থান হবে, সেই ব্যবস্থা করেছি। বেকারের সংখ্যা এখন মাত্র 3 ভাগ আছে, ইনশাল্লাহ সেটুকুও থাকবে না, সে ব্যবস্থাও আমি করে দেব। নিজের উদ্যোক্তা হতে হবে, নিজে উদ্যোগ নিতে হবে। সেই তরুণ সমাজকে সেটাই আহ্বান জানাবো। চাকরির জন্য ঘুরে বেড়ানো না, নিজে চাকরি দেবেন, সেই যোগ্যতা অর্জন করতে হবে। আমরা ইনকিউবেশন সেন্টার, কম্পিউটার ট্রেনিং, কম্পিউটার ল্যাব স্কুলে সব করে দিয়েছি, যাতে করে আমাদের আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন জনগোষ্ঠী গড়ে ওঠে। দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে, জাতির পিতার আদর্শ বাস্তবায়ন করে মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক সোনার বাংলাদেশ ইনশাল্লাহ গড়ে তুলব। আর কষ্ট না দিয়ে আজকে আবারও আমি কৃতজ্ঞতা জানাই মা বোনেরা, আপনাদের, আমাদের যারা মুরব্বীরা আছেন সবাইকে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার দেখা হবে। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। পটুয়াখালীতে ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ শেষে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম সেখানে। এবারে হকির খবর। পোল্যান্ডকে হারিয়ে বঙ্গবন্ধু কাপ 2024 আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টের সেমিফাইনালে বাংলাদেশ। ম্যাচের শুরু থেকেই পুলিশদের চেপে ধরে স্বাগতিকরা। প্রথমার্ধে কোনো প্রতিদ্বন্দ্বিতায় গড়তে পারেনি এই আসরে ইউরোপের একমাত্র প্রতিনিধি পোল্যান্ড। দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটেই চতুর্থ লোনা তুলে নেয় বাংলাদেশ। প্রতিপক্ষের চেয়ে 41-15 পয়েন্ট ব্যবধানে এগিয়ে ছিল আব্দুল জলিল শিষ্যরা। 29 মিনিটে পঞ্চম লোনা সহ 51-2 34 মিনিটে ষষ্ঠ লোনা পায় স্বাগতিকরা। এ সময় দল এগিয়ে ছিল 61-24 পয়েন্টে। শেষে 51 পয়েন্টের ব্যবধান নিয়ে 79-28 পয়েন্টের জয় তুলে নেয় গেল 3 বারের চ্যাম্পিয়নরা। 25 পয়েন্ট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন বাংলাদেশের অধিনায়ক আরদুজ্জামান মুন্সি। গ্রুপ পর্বের শেষ ম্যাচে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। এবারে নারী ফুটবলের খবর। সাফ চ্যাম্পিয়নশিপের আগে আত্মবিশ্বাস বাড়াতে শক্তিশালী প্রতিপক্ষের সঙ্গে খেলার বিকল্প নেই। চাইনিজ তাইপের বিপক্ষে ম্যাচ এক্ষেত্রে আদর্শ প্রস্তুতির মঞ্চ এবং সামনে এমন প্রতিপক্ষের সঙ্গে আরও বেশি ম্যাচ খেলার প্রত্যাশা করছে টিম ম্যানেজমেন্ট। তাইপের শক্তিশালী প্রতিপক্ষ হলেও তাদের বিপক্ষে ভালো খেলার সামর্থ্য আছে বলে মন্তব্য করেছেন অধিনায়ক সাবিনা খাতুন।
একটা শক্তিশালী প্রতিপক্ষের সঙ্গে ম্যাচ এবং সেখান থেকে পাওয়া ইতিবাচক ফল দলের আত্মবিশ্বাস কতটা বাড়িয়ে দেয় তার উজ্জ্বল দৃষ্টান্ত ছিল নারী দলের গেল সাফ চ্যাম্পিয়নশিপ জয়। আবারও যখন দরজায় কড়া নাড়ছে নারীদের দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের আসর, আবারও পুরনো কৌশলে বাফুফে। সাফের জন্য ভালো প্রস্তুতি নিতে এই উইন্ডোতে চাইনিজ তাইপেকে পেয়েছে বাংলাদেশ। র্যাঙ্কিংয়ের বিচারে যারা লাল সবুজদের চেয়ে ঠিক 100 ধাপ উপরে। প্রতিপক্ষ যথেষ্টই শক্তিশালী, তাই সমীহের ঘাটতি নেই টিম ম্যানেজমেন্টের। তবে সাফ চ্যাম্পিয়নশিপের আগে আত্মবিশ্বাস বাড়াতে শক্তিশালী প্রতিপক্ষের সঙ্গে খেলার বিকল্প নেই বলে মত তাদের। আমাদের মেয়েরা তাদের যে কোয়ালিটি, ক্যাপাবিলিটি, অ্যাবিলিটি, এই জিনিসগুলি তারা যদি ধরে রাখতে পারে, সাফ টুর্নামেন্টে যাব এখনও 4 মাস বাকি আছে, এবং এই 4 মাসের মধ্যে এই টাইপের আরও শক্তিশালী দলগুলিকে দেশে এনে অথবা আমরা বিদেশে যেয়ে যাতে তাদের সাথে খেলতে পারি সেই ধরনের একটা অ্যারেঞ্জমেন্ট করা। কারণ আমাদের মেয়েদের এখন উচিত শক্ত শক্ত দলের সাথে খেলে তাদের এক্সপিরিয়েন্সটা গ্রো করা। বেসিক্যালি কিন্তু র্যাঙ্কিং কোনো ইস্যু হওয়ার কথা না, যে ওই দিনটা এবং ওই সময়টা যদি পারফরমেন্স গ্রো করতে পারে, পারফরমেন্স দেখাইতে পারে প্রপারটা, তারা স্বাভাবিক খেলাটা যদি খেলতে পারে, আমার মনে হয় র্যাঙ্কিং কোনো ভ্যারি করে না, রেজাল্ট চলে আসার সম্ভাবনা অনেক থাকে। টিম যে উজ্জীবিত আছে এটার প্রমাণ মাঠেই হয়ে যাবে, এবং বাংলাদেশ টিম তো ভালো অবস্থায় আছে, সাব এজ লেভেল সব কিছু চ্যাম্পিয়ন নিয়ে আসতেছে, সেই ধারাবাহিকতা মনে হয় তাদের মেন্টালিটি কাজ করবে। হতে পারে আমাদের দলে এবার কিছু নতুন ফুটবলার আছে, তবে ওদের প্রতি আমার আত্মবিশ্বাস আছে। আমি আশা করছি ভালো খেলেই সাফের প্রস্তুতি নিতে পারবো। আপাতত চাইনিজ তাইপের সঙ্গে 2 ম্যাচের সিরিজ খেলবে বাংলাদেশ। এজন্য 23 সদস্যের দল ঘোষণা করেছে বাফুফে। বয়স ভিত্তিকে ভালো করে মূল দলে জায়গা করেছেন অনেকেই। তবে ইনজুরির কারণে কঠিন এই ম্যাচ দুটোই মারিয়া মান্দা এবং কৃষ্ণা রানী সরকারের মতো ফুটবলার পাবে না লাল সবুজ। সবার চেষ্টা থাকবে ভালো, এবং মেয়েরাও নতুন নতুন প্লেয়ার আছে, তাদেরকেও উজ্জীবিত করবে বলে আমার মনে হয়। আর পাশাপাশি এইসব ভালো ভালো টিমের সাথে খেলাটাই হচ্ছে এখন আমাদের দরকার। সো সবকিছু মিলিয়ে প্রস্তুতি বেশ ভালোই আছে। অক্টোবরে নারী সাফ চ্যাম্পিয়নশিপের আগে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা শক্তিশালী প্রতিপক্ষের সঙ্গে আরও কিছু ম্যাচ আয়োজনের পরিকল্পনা আছে বাফুফের। এসএম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। দেশের হকিতে আবারও শুরু হতে যাচ্ছে পিটার গেরহার্ড অধ্যায়। টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে তাকে 1 বছরের জন্য নিয়োগ দিতে যাচ্ছে ফেডারেশন। এর মধ্যে 4 বছরের একটি ডেভেলপমেন্ট পরিকল্পনা ফেডারেশনে উপস্থাপন করেছেন জার্মান এই কোচ। এই পরিকল্পনা বাস্তবায়ন করে এশিয়া কাপে ভালো করার লক্ষ্য হকি ফেডারেশনের। দেশের একদল হকি খেলোয়াড় দাপিয়ে বেড়াচ্ছে জার্মান, নেদারল্যান্ডস, পোলিশ লিগ। শুনতে অবাক করা হলেও এমনই পরিকল্পনা হাতে নিয়েছে হকি ফেডারেশন। আর এজন্য জার্মান মাস্টার মাইন্ড পিটার গেরহার্ডকে টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে নিয়োগ দিতে যাচ্ছে নির্বাহী কমিটি। দেশের হকির মান উন্নয়নে খেলোয়াড়দের ইউরোপের লিগে খেলার প্রাধান্য দিয়ে 4 বছরের একটি ডেভেলপমেন্ট পরিকল্পনা দিয়েছেন জার্মান কোচ। তবে ফেডারেশন এগোতে চায় ধাপে ধাপে, তাই আপাতত চুক্তিটা হতে চলেছে 1 বছরের জন্য। ইতিবাচক ফল পেলে বাড়ানো হবে চুক্তির মেয়াদ। ওরা যে এই চর্চার মধ্যে থাকবে, ওরা যে টেকনিকগুলো বিভিন্ন কোচের মাধ্যমে যে টেকনিকগুলো রপ্ত করবে, সে পাশাপাশি আমরা যখন সেখানে উইকলি প্র্যাকটিস ম্যাচটাকে আমরা অংশগ্রহণ করব ফেডারেশনের আওতার মধ্যে নিয়ে এসে, আমার মনে হয় আমাদের প্লেয়ারদের এক্সপিরিয়েন্স, কনফিডেন্স সকল কিছু গ্রো আপ হবে। এই প্ল্যানিংগুলো যদি শুরু করি একটা সময় রেজাল্ট আসবে। মূলত এশিয়া কাপ টার্গেট করে পরিকল্পনা করছেন পিটার গেরহার্ড। স্কাউটিং প্রক্রিয়ায় দেশের বিভিন্ন বিকেএসপি থেকে সংগ্রহ করা হবে খেলোয়াড়। একটা নির্দিষ্ট বয়সসীমা লক্ষ্য করে চলবে প্রতিভা সংগ্রহ। পরবর্তীতে তাদের নিয়ে কয়েক ধাপে ইউরোপের বিভিন্ন দেশে করা হবে ট্রেনিং এর ব্যবস্থা। আমার নির্দিষ্ট একটা পরিকল্পনা আছে। প্রথমত আমরা একটা দল নির্বাচন করব, এজন্য আমার 2 জন সহকারী কোচ লাগবে যারা আমার পরিকল্পনা মেনে কাজ করবে। হকি ট্রেনিং এ ফুটবলের দর্শন নিয়ে আসতে চান পিটার গেরহার্ড। পেপ গার্ডিওলা আর ইয়র্গেন ক্লপ তার পছন্দের কোচ। এই 2 মাস্টারমাইন্ডের ফর্মুলা অবলম্বন করে দেশের হকি এগিয়ে নেওয়ার লক্ষ্য জার্মান কোচের। এসএম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে। দুপুরের সময় আপনাদের সঙ্গে থাকবেন সহকর্মী ইমদাদুল হক। ধন্যবাদ। দুপুরের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।